সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। বাংলাদেশ প্রতিদিন পুরল 600 কোটি, রাস্তায় ব্যবসায়ীরা মার্কেট ছাড়বেন না, এখনো বেরোচ্ছে ধোঁয়া, নাশকতার অভিযোগ অব্যাহত। দৈনিক ইত্তেফাক, নারী সাফ চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ রানার্স আপ। মানব জমিন, লিটন হত্যা মেনে নেওয়া যায় না, বিচার হবেই। আমাদের সময়, বিশেষজ্ঞ চিকিৎসায় নৈরাজ্য। সকালের খবর, আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, 31 উস্কানিদাতা নেতাকে চিহ্নিত করেছে গোয়েন্দারা। প্রতিষ্ঠাবার্ষিকীতে ওবায়দুল কাদের, অনুপ্রবেশকারী ও পরগাছা মুক্ত ছাত্রলীগ চাই। জয় জয় দিন, ডেডলাইন 5 জানুয়ারি, রাজধানীতে আজ আওয়ামী লীগের 2 সমাবেশ, সারা দেশে বিএনপির কালো পতাকা মিছিল। দৈনিক ইনকিলাব, সম্ভাবনার দুয়ার খুলছে। দৈনিক দিনকাল, পরিবারের সদস্য হোক বা যেই হোক, ভাইয়ের খুনিদের গ্রেফতার করুন, গাইবান্ধার এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বোনদের দাবি। বণিক বার্তা, কৃষি জমি রক্ষায় আইইডিবির সুপারিশ, 900 বর্গফুটের বেশি বাড়ি বা ফ্ল্যাট নয়। দৈনিক সংগ্রাম, আওয়ামী লীগের গণতন্ত্রের বিজয় দিবস কর্মসূচি, আজ বিরোধী দলের গণহত্যা দিবসে কালো পতাকা মিছিল। দ্য ইন্ডিপেন্ডেন্ট, 3rd anniversary of January 5 polls, living with horror. The Financial Express, Myanmar violence against minority intensifies. সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। 5 জানুয়ারি আজ ঘড়ির কাঁটায়। তো 5 জানুয়ারির নির্বাচনের 3 বছর পূর্তি, এই দিনটিকে ঘিরে বিএনপি যেমন বলছে যে তাদের কালো দিবস মতো তাদের প্রতিবাদ হিসেবে পালন করছে, গণতন্ত্রের বিজয় দিবস পালন করছে আওয়ামী লীগ সরকারি দল। 5 জানুয়ারিতে 2 রকমের ঘটনা, বেশ কয়েকটা দিক থেকে বিশ্লেষণ করা যায়। প্রথমত বিশ্লেষণ, 5 জানুয়ারিতে একটি নির্বাচন হয়েছিল, যেই নির্বাচনটি খুব বড় রকমের প্রশ্নবিদ্ধ নির্বাচন। এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, সেই ইতিহাস আমি আরেকবার বলতে চাই না। সাধারণ জনমানুষ ভোট দেয়নি, বিএনপি সেই নির্বাচনটি প্রতিহত করতে চেয়েছিল। সরকার নির্বাচন করতে চেয়েছিল, নির্বাচন করেছিল, বিরোধী দল সেই সময়ের বিরোধী দল নির্বাচন প্রতিহত করতে চেয়েছিল। সেই নির্বাচন প্রতিহত করাকে কেন্দ্র করে একটা নজিরবিহীন সহিংসতা হয়েছিল, মানুষ মারা গিয়েছিল। একই রকম ভাবে সেই নজিরবিহীন সহিংসতাকে দমন করার জন্য সরকারি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও অনেক হত্যাকাণ্ড ঘটেছিল। সবকিছু মিলিয়ে 5 জানুয়ারিটি আমাদের জীবনে কোনো আনন্দের বার্তা বয়ে আনে না। 5 জানুয়ারিটি আমাদেরকে এক ধরনের শঙ্কার মধ্যে ফেলে দেয়। 5 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে মানুষ তার ভোটাধিকার হারিয়েছে। 5 জানুয়ারি নির্বাচন প্রতিহত করার জন্য যে কার্যক্রম চালানো হয়েছে সেটা নজিরবিহীন সহিংসতা, আগেই বলেছি। এটা কোনোভাবেই মানুষের জন্য কাম্য নয়। 5 জানুয়ারি আমাদের জীবনে থেকে 3 বছর আগে ঘটেছে, কিন্তু প্রতি বছর যখন 5 জানুয়ারি আসে, সাধারণ জনমানুষ, বিশেষ করে নগরবাসীর বা ঢাকা শহরের মানুষ এক ধরনের আতঙ্কের মধ্যে পড়ে যায়। একদল গণতন্ত্র হত্যা দিবস পালন করতে চায়, আরেক দল গণতন্ত্রের বিজয় দিবস পালন করতে চায়। এটা কোনোভাবেই গণতন্ত্রের বিজয় দিবস নয়, কারণ ওই দিন গণতন্ত্রের জন্য আমাদের উপকার কোনো অর্থে কোনো কিছু হয় নাই। যদিও বলা হয় যে সংবিধান রক্ষার জন্য একটি নির্বাচন দরকার ছিল, যদি এই যুক্তি মেনেও নেওয়া যায় সংবিধান রক্ষার জন্য একটি নির্বাচন দরকার ছিল, যদিও ওই নির্বাচনটি করা ছাড়া আরো বেশ কিছু অপশন ছিল, বিকল্প ব্যবস্থা ছিল, সেটিকে যাওয়া হয় নাই, ঠিক আছে নির্বাচনের জন্য যাওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে গণতন্ত্র রক্ষার স্বার্থে সেই সময়ের আওয়ামী লীগ বা সরকার যা বলেছিল, সেই যে কিছুদিনের মধ্যে হয়তো আবার আরেকটি নির্বাচন বা আলোচনা করে একটি সমঝোতায় আসা, কিন্তু সেই জায়গাটিতে আর থাকা হয়নি। একই রকম ভাবে বিএনপি যেহেতু কোনো চাপ তৈরি করতে পারেনি, সেই জায়গাটিতে যায়নি। এখন এই জায়গার আলোচনা একটি, যে সাধারণ জনমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা দরকার।
গণতন্ত্রের বিজয় দিবস আপনি যদি পালন করেন তাহলে মানুষকে ভোটের অধিকার দেন, মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেন, এমন একটি ব্যবস্থা করেন। আর গণতন্ত্র হত্যা দিবস বা আপনারা প্রতিহত করতে গিয়ে যে নজিরবিহীন সহিংসতা করেছিলেন সেটার জন্য আপনাদের এক ধরনের অনুতপ্ত হওয়া দরকার, জাতির কাছে এই বিষয়টি পরিষ্কার করা দরকার। সবকিছু মিলিয়ে সাধারণ জনমানুষের প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা, আমারও প্রত্যাশা যে রাজনীতিবিদরা নিজেদের মধ্যে আলোচনা করে সহিংসতা মুক্ত একটা পরিবেশ তৈরি করেন। এই পাল্টাপাল্টি কর্মসূচি, একদল কর্মসূচি করবে আর একদল কর্মসূচি করতে দিবে না, এই রকম যে ঘোষণা, এটা দিয়ে মানুষকে আতঙ্কিত করবেন না। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নিয়ে সংবাদ শিরোনাম রয়েছে, অন্যতম প্রধান শিরোনাম হিসেবেই রয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের একটি বক্তব্য রয়েছে একটি শিরোনামে, সেটি হচ্ছে অনুপ্রবেশকারী ও পরগাছা মুক্ত ছাত্রলীগ চাই, বলেছেন ওবায়দুল কাদের। দেখেন, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনার কয়েকটি দিক। একটি দিক, প্রথমে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যে আজ থেকে 69 বছর অতিক্রম করে 70 বছরে পদার্পণ করলো। আজ থেকে 69 বছর আগে একটি ছাত্র সংগঠনের জন্ম হয়েছিল। সেই ছাত্র সংগঠনই বাংলাদেশের বাঙালির সবকটি আন্দোলন সংগ্রামে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করেছে। 1971 সালে এই ছাত্রলীগ কি চাইছে, কি চাইতো, তার কর্মসূচি কি হবে, তার চাওয়া কি, এটা বঙ্গবন্ধুর মতো এত বিশাল মাপের রাজনৈতিক নেতাকেও বিষয়টি বিবেচনায় রাখতে হতো। অর্থাৎ ছাত্রলীগ কি করতে চায়, আওয়ামী লীগের নেতৃত্বকেও ছাত্রলীগ প্রভাবিত করত, এত শক্তিশালী একটি সংগঠন। এখন দুর্ভাগ্যজনক হলো ছাত্রলীগের অতীত ঠিক যতটা সমৃদ্ধ, ছাত্রলীগের অতীত ঠিক যতটা গৌরব উজ্জ্বল, ছাত্রলীগের বর্তমানটা ঠিক ততটাই অনুল্লেখযোগ্য এবং ততটাই, আমি বলবো একটু কঠিন শব্দ, যে ততটাই কালিমালিপ্ত। কালিমালিপ্ত কেন, সেই ব্যাখ্যা যদি করতে যাওয়া হয় তাহলে বিস্তারিত ব্যাখ্যা দেয়া যাবে। 7 বছরে 57 বা 58 জন নেতা কর্মীকে তারা নিজেরা হত্যা করেছে, কতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে সেটি তো আছে। এখন এই দিবসটি পালন করতে গিয়ে ছাত্রলীগ তার একটি গৌরব উজ্জ্বল সংগঠন, সেই ছাত্রলীগ সংগঠন দিবসটি পালন করতে গিয়ে তারা বড় একটি সমাবেশ করেছে, শোভাযাত্রা করেছে, এটি তারা করতেই পারেন এবং তারা করার কথাও। কিন্তু প্রত্যাশা, সাধারণ নগরবাসী হিসেবে একজন মানুষের প্রত্যাশা যে ছাত্রলীগ যেহেতু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, যদিও কাগজে কলমে অঙ্গ সংগঠন নয়, কিন্তু তারপরেও তো আমরা জানি যে অঙ্গ সংগঠন, তো সেই সংগঠনটি যে কর্মসূচি পালন করবে, সাধারণ জনমানুষের একটি প্রত্যাশা থাকবে যে, বা থাকে যে, সাধারণ জনমানুষের জীবনকে দুর্বিষহ করে দিয়ে কর্মসূচি পালন করাটা আদৌ খুব গুরুত্বপূর্ণ কিনা, আদৌ প্রয়োজনীয় কিনা। এই কথা যখন বলছি তখন এই কথা শুনে তারা ক্ষিপ্ত হবেন এবং আমাদের কথা অনুযায়ী ছাত্রলীগ পরিচালিত হবে না, ছাত্রলীগ তার কর্মসূচি প্রণয়ন করবেন না, এটাও আমরা জানি। তারপর আমরা আমাদের প্রত্যাশার কথা বলছি। এখন প্রশ্ন আসতে পারে, ছাত্রলীগ এই সভা সমাবেশ বা এইটা না করে কি করতে পারতো? এখন সাধারণ নগরবাসী হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে প্রত্যাশা থাকতে পারতো, যেহেতু আমরা দিন বদলের কথা বলি, যেহেতু আমরা ডিজিটালাইজেশনের কথা বলি, যে সেই কারণে নগরবাসীর দুর্ভোগ যাতে না হয়, ছাত্রলীগ কি করতে পারতো? ছাত্রলীগ নগরবাসীর মধ্যে ফুল বিতরণ করতে পারতো, ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পারতো, ছাত্রলীগ রক্তদানের বিশাল বড় কর্মসূচি করতে পারতো, আরো অনেক কিছু করা যেত সাধারণ জনমানুষের জীবনকে দুর্বিষহ না করে দিয়েও। তো এই জায়গাটিতে ছাত্রলীগের কাছে প্রত্যাশা, যেহেতু এটি বাংলাদেশের অন্যতম বড় ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনটি যেন এমন কোনো কর্মকাণ্ড না করে তাতে সাধারণ জনমানুষের জীবনে দুর্ভোগ নেমে আসে। ওবায়দুল কাদেরের কথা বললেন, ছাত্রলীগের ভেতরে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন, ছাত্রদের রাজনীতি করার কথা বলেছেন। ওবায়দুল কাদের বলেছেন, এর আগে সৈয়দ আশরাফ এরকম অনেক ভালো ভালো কথা বলেছেন, কিন্তু ছাত্রলীগের কর্মকাণ্ডের সঙ্গে, বর্তমানে ছাত্রলীগের কর্মকাণ্ডের সঙ্গে এই ধরনের ভালো ভালো কথার কোনো সম্পর্ক নেই। এই ভালো ভালো কথা থেকে ছাত্রলীগের অবস্থান বহু বহু দূরে। তার একটা প্রমাণ হচ্ছে, গতকালকে ছাত্রলীগ যখন এত বড় সমাবেশ করছে, এত বড় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, সেই সময়েও ঠাকুরগাঁয়ের, সমগ্র ঠাকুরগাঁয়ের শহর একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে ছাত্রলীগের দুই গ্রুপের সন্ত্রাসে। লাঠি এবং চাপাতি হাতে ছাত্রলীগ নেতাদের দেখা যাচ্ছে তারা রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, সেই ছবি পত্রিকায় ছাপা হচ্ছে। তো ওবায়দুল কাদেরের কথা, দলের সাধারণ সম্পাদক, গুরুত্বপূর্ণ নেতা, একসময়ের ছাত্রলীগ নেতা, সেই ওবায়দুল কাদেরের কথার কিন্তু বাস্তব প্রতিফলন ছাত্রলীগের কর্মকাণ্ডে দেখা যাচ্ছে না। আমাদের প্রত্যাশা থাকবে যে ছাত্রলীগ সন্ত্রাস করবে না, ছাত্রলীগ অন্যকে হত্যা করবে না, ছাত্রলীগ ঠিকাদারি করবে না, ছাত্রলীগ চাঁদাবাজি করবে না, ছাত্রলীগ মাস্তানি করবে না, এক গ্রুপ আর এক গ্রুপকে হত্যা করবে না, চাপাতি দিয়ে কোপাবে না, ট্রেন থেকে ফেলে দিবে না, ছাদ থেকে ফেলে দিবে না। এই কর্মকাণ্ডগুলো যদি ছাত্রলীগ করে তাহলে ছাত্রলীগের এই অতীতের গৌরবের সঙ্গে বর্তমানের গৌরব মিলিয়ে খুব বড়ভাবে ধন্যবাদ দেওয়া যাবে। আমরা প্রসঙ্গক্রমে আরেকটি
আলোচনায় যেতে পারি সেটি হচ্ছে কয়েকদিন ধরেই এটি সংবাদে রয়েছে, আজও এই নিয়ে সংবাদ থাকছেই, সেটি হচ্ছে পাঠ্য বই, যেটি নতুন নতুন বছরের যে পাঠ্য বই, সেখানকার অনেক মানে অসঙ্গত তথ্যগত, এমনকি কবিতার মধ্যেও মূল কবিতার বাইরে ভিন্ন রকম ভাবে মুদ্রণ হওয়া, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। এই আলোচনাটিরও দুটি দিক। একটি দিক 4 কোটির মতো শিক্ষার্থীকে প্রায় 36 কোটি বই একদিনে পৌঁছানো, এটি একটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ, অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ, যেটা বাংলাদেশের এ যাবৎকালের আগের সরকারের কোনো সরকার, এই আওয়ামী লীগ সরকার ছাড়া কোনো সরকার এই কাজটি করতে পারেনি। শিক্ষার্থীদের হাতে বই পৌঁছতে পৌঁছতে 3 মাস 4 মাস, কোনো সময় 6 মাসও হয়ে গেছে, কখনো কখনো এই কোনো বই পৌঁছানো যায়নি, সব বই না হলেও। এখন যে বই পৌঁছানোর যে উদ্যোগটি নেওয়া হয়েছে এবং বই যে দেয়া হয়েছে, এটি বিশাল বড় উদ্যোগ, বিশাল বড় প্রশংসার, এটি একটি দিক। এখন আপনি যে কথাটা বললেন, বই, পাঠ্যপুস্তক, বইয়ের মান, বইয়ের কন্টেন্ট, সেইগুলো নিয়ে এই ক্ষেত্রে যেটি ঘটেছে সেটি আবার এতটাই অবাক করা ব্যাপার, যেটার কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ হয় না। কারিকুলাম বোর্ডের একটি পুস্তিকা প্রকাশ করছে, সেটার উপরে ইংরেজিতে একটি বাক্য লিখেছে, সেটি সম্পূর্ণ ভুল। যে বানানে যা লেখার কথা তারা লিখেছেন তার সম্পূর্ণ ভিন্ন বানানে। মজার ব্যাপার হচ্ছে, টেক্সটবুক বোর্ডের এক বড় কর্তাকে দেখলাম, তিনি আবার অধ্যাপক, নামের আগে অধ্যাপক, ডক্টরেট আছে। আরেকটি টেলিভিশনে তিনি আবার এটাকে জাস্টিফাই করছেন যে এটি প্রিন্টিং মিস্টেক বা এটা ভুল, মানুষের হতেই পারে। ওই কাজটি করে একবার অপরাধ করা হয়েছে, এখন জাস্টিফাই করতে গিয়ে আরেকবার অপরাধ করা হচ্ছে। এখন এত ভালো উদ্যোগটি কিভাবে ধুলায় মিশিয়ে দেয়া হলো, তার একটা প্রদর্শনী এখন চলছে। যারা এই ভুলগুলো করেছেন তারা ভুল তো স্বীকার করছেনই না, এক ধরনের জাস্টিফাই করার মানসিকতা নিয়েছেন। কুসুম কুমারী দাশের কবিতা, বিখ্যাত কবিতা, আপনি পড়েছেন, আমি পড়েছেন, আমাদের আগের প্রজন্ম পড়েছে। প্রায় সব মানুষ কবিতার পুরো কবিতা না পড়লেও 2টি লাইন জানে। সেই কবিতাটি আপনি বদলে দিয়েছেন, ভাষা বদলে দিয়েছেন, শব্দ বদলে দিয়েছেন, লাইন বদলে দিয়েছেন, মাঝখান থেকে 4টি লাইন বাদ দিয়ে দিয়েছেন। আপনি এত বড় কাজ করার পরে এখন আপনি বাংলা একাডেমির কাঁধে বন্দুক রেখে গুলি করতে চাইছেন। বলছেন বাংলা, আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছেন, তারপরে বাংলা একাডেমির সঙ্গে কথা বলে চেপেছেন। বাংলা একাডেমি, আমি পরিষ্কার করে বলি, বাংলা একাডেমি কুসুম কুমারী দাশের কবিতা বদলে দেওয়ার কোনো অথরিটি নন। কোনো কবিতা বদলে দেয়া যায় না, কোনো কবিতা এডিট করা যায় না। রবীন্দ্রনাথের বা নজরুলের কবিতা এডিট করার ক্ষমতা আমার, আপনার, টেক্সটবুক বোর্ডের, বাংলা একাডেমির বা কারো ক্ষমতা কেউ কাউকে দেয়নি, যদি না রবীন্দ্রনাথ দিয়ে গিয়ে থাকেন। একই রকম ভাবে হুমায়ুন আজাদের কবিতা থেকে আপনি লাইন বাদ দিয়ে দিচ্ছেন, আপনার বানান ভুল। আপনি কোন অঞ্চলের কোন ছাগল, সেই ছাগলকে আপনি পাঠ্যপুস্তকে গাছে উঠাচ্ছেন, সেই গাছে ছাগল আম খায়, আপনি এটি শিক্ষার্থীদের শেখাচ্ছেন, আপনি বানান রীতি পরিবর্তন করে দিচ্ছেন। এই যে কি বলবো, এটাকে একদম নজিরবিহীন নৈরাজ্যকর অবস্থা তৈরি হয়েছে। এখন আপনি বলছেন এটি একটি চলমান প্রক্রিয়া, আমরা সংশোধন করব, কিন্তু যে শিক্ষার্থীদের হাতে বই গেছে সেগুলোকে আপনি সংশোধন করতে পারবেন? সংশোধন করার কথা বলছেন, হয়তো করবেন 2018 সালে, তো 2017 সালে তো এই ভুল বই পড়বে। আপনি এই কুসুম কুমারী দাশের কবিতা, কুসুম কুমারী দাশের কবিতার এই ভুল নিয়ে, কবিতার লাইন বদলে দেয়া নিয়ে, কবিতার শব্দ বদলে দেয়া নিয়ে আলোচনাটি কিন্তু আমরা গত বছরও করেছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে। সেই ভুলটি তো এবারও রয়ে গেছে, এবার আরো বড় ভুল করেছেন আপনি। তো আমি ঠিক জানি না, এর সঙ্গে পাঠ্যপুস্তক প্রণয়নের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ মানুষ সম্পৃক্ত থাকেন। এখানে যে ভুলগুলো হয়েছে, যে গুরুত্বপূর্ণ মানুষগুলো সম্পৃক্ত ছিলেন, তাদের অজ্ঞতা এটা বলার দুঃসাহস আমার নেই। এটা সত্যি যে তারা কাজ করার সময় তাদের হাতে যে দায়িত্ব ছিল তারা সেই দায়িত্ব পালন করেননি, তারা তাদের সেই দায়িত্বে অবহেলা করেছেন। এটি যারা প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত তাদের কাজ। আর পাঠ্যপুস্তক বোর্ডের যে সমস্ত কর্মকর্তারা এর সঙ্গে সম্পৃক্ত, এর সঙ্গে দায়িত্ব, এর থেকে অর্থ নিয়েছেন, এর থেকে পেশাদারিত্বের পরিচয় দিয়ে যাদের অর্থ নেওয়ার কথা, যারা চাকরি করেন, একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া দরকার। তদন্তের ভিত্তিতে এই এত বড় অপরাধ যারা করেছেন, এত বড় ভুল যারা, এটা কিন্তু ভুল না, এটি অপরাধ, যারা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। যদি এই শাস্তিটি দেয়া হয়, তাহলে এত বড় সাফল্য, এত বই একসঙ্গে পৌঁছানোর যে কৃতিত্ব, সেই কৃতিত্বটি বাংলাদেশ আওয়ামী লীগ বা সরকার পাবে। আর যদি শাস্তি দেয়া না হয়, অন্য 8-10টি বিষয়ের মতো এই বিষয়টিও যদি চাপা দিয়ে দেয়া হয়, এই বিষয়টিও যদি কোনো কিছু না করে যদি অবহেলা করা হয় শাস্তি দেওয়ার ব্যাপারে, তাহলে এই দায় সম্পূর্ণরূপে সরকারের উপর পড়বে, সরকারকে বহন করতে হবে। আমি বিশ্বাস করতে চাই না যে সরকার এই দায় বহন করবে। আমি বিশ্বাস করতে চাই সরকার বই পৌঁছানোর কৃতিত্ব নিবে, এই অপরাধ যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা, তা নিয়ে ফলো আপ সংবাদ রয়েছে, সেগুলো শিরোনাম রয়েছে। একটি সংবাদ শিরোনাম রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কথা বলেছেন বিষয় নিয়ে, দ্রুত বিচার এবং শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশটি দিয়েছেন দ্রুত শাস্তি এবং বিচার নিশ্চিত করে, এটা বাংলাদেশের সব মানুষের প্রত্যাশা, শুধুমাত্র এই হত্যাকাণ্ডকে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সংসদের হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না, আমি তার সাথে সম্পূর্ণ একমত। একজন সংসদ সদস্যের হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না, একই রকম ভাবে একজন সাধারণ জনমানুষের হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। একজন সাধারণ জনমানুষের হত্যাকাণ্ড, যে সে মানুষটি যেই হোক, তিনি যদি একজন দিনমজুরও হন, তিনি যদি হত্যাকাণ্ডের শিকার হন, সেই হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার, সেই অপরাধীর শাস্তি হওয়া দরকার। সংসদ সদস্যের হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না, সাগর রনির হত্যাকাণ্ডও মেনে নেওয়া যায় না, সংসদ সদস্যের হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না, তনু হত্যাকাণ্ডও মেনে নেওয়া যায় না, এরকম অসংখ্য তনু আছেন। সংসদ সদস্যের হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না, পুলিশের গাড়িতে করে যাকে অপহরণ করে নিয়ে যেতে দেখা যায়, পাশে যখন পুলিশের গাড়ি থাকে, পেছনে যখন গাড়ি থাকে, এই বিষয়গুলোকেও মেনে নেওয়া যায় না। এখন হয় কি, মাননীয় প্রধানমন্ত্রী এই ঘটনাটির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বলেছেন, অপরাধীদের ধরে ফেলার কথা বলেছেন। বিশ্বাস করতে চাই যে শাস্তি হবে, বিশ্বাস করতে চাই যে অপরাধীদের ধরাও হবে। এখন যে কথাটি আমি বারবার বলি, সেই কথাটি আবারও বলছি, আপনি বিচ্ছিন্নভাবে একটি ঘটনার বিচার করবেন, অন্য ঘটনাগুলোর বিচার করবেন না। একটির ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, অন্যটির ক্ষেত্রে আইনের শাসন থেকে দূরে থাকবেন, তাহলে কোনো কিছুই ঠিক মতো করা যায় না। একজনের জন্য আইন, আরেকজনের জন্য আইন নয়, এটি করা যায় না। আমাদের প্রত্যাশা থাকবে যে মাননীয় প্রধানমন্ত্রী এই সংসদ সদস্য হত্যাকাণ্ডের ব্যাপারে যে পরিমাণ জোরভাবে প্রশাসনের উপরে নির্দেশ দিয়েছেন, প্রতিটি হত্যাকাণ্ড, প্রতিটি গুম, প্রতিটি অপহরণ, প্রতিটি অপরাধের ক্ষেত্রে তিনি একই রকমের নির্দেশ দেবেন এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদেরকে ধরবে বা ধরে ফেলবে। এখন একজন সংসদ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাকে নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে, বলা হচ্ছে জামাত শিবির এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বা তারাই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এমপি লিটনকে আমরা জানি, এমপি লিটনের এলাকা সম্পর্কে গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের এক ধরনের ধারণা আছে। তিনি এলাকায় কেমন মানুষ ছিলেন, তার কতটা প্রভাব ছিল, তার কি বাহিনী ছিল, তার কি নিরাপত্তার ব্যবস্থা ছিল, ওই দিন কেন তার নিরাপত্তা কর্মীরা থাকলো না, ওই দিন কেন তার সঙ্গে লোকজন এভাবে থাকলো না, তার আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে কেন ড্রয়িং রুমে গিয়ে বসলো, বসে গুলি করে নির্বিঘ্নে পালিয়ে গেল, এই সবগুলো একই সঙ্গে জামাত শিবিরের তাকে হত্যা করেছে, এটি বিশ্বাস করার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। কারণ তিনি ওই এলাকাটি জামাত শিবির অধ্যুষিত এবং এমপি লিটন জামাত শিবিরের বিপক্ষে খুব জোরালো অবস্থান ছিল, তিনি নানা রকমের কাজ করেছেন জামাত শিবিরের বিপক্ষে। সেই কারণে তার উপরে জামাত শিবিরের পক্ষ থেকে আক্রমণ আসতে পারে, এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু পাশাপাশি এই জামাত শিবিরের উপরে দায় চাপিয়ে অন্য কেউ রক্ষা পেয়ে যাচ্ছে কিনা সেটিও দেখা দরকার। এই জায়গাটিতে আমার বক্তব্য, তদন্তের সময়ে যেন শুধুমাত্র একদিক দেখা না হয়, পুরো ঘটনাটির যেন বিশ্লেষণ করা। এই যে বলা হচ্ছে ওই দিন আর কোনো লোক থাকলো না, তার নিরাপত্তা কর্মীরা থাকলো না, কেন থাকলো না, কোথায় গেল তারা, কারা তাকে ছুটি দিল, এই ব্যাপারগুলো তদন্ত করে খতিয়ে দেখা দরকার। না হলে এই ঘটনাটির সুষ্ঠু বিচার বা সুষ্ঠু তদন্ত হবে এই বিশ্বাস করা একটু কঠিন। সাফ নারী ফুটবলে বাংলাদেশ নারী দল রানার্স আপ হয়েছে ভারতের সঙ্গে 3-1 গোলে হেরে। দেখেন, রানার্স আপ হয়েছে, এটা অনেকেই কষ্ট পাবে, দুঃখ পাবে যে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু আমার কাছে ঘটনাটি রানার্স আপ হওয়াটাও আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি মনে করি এটা অনেক বড় অর্জন। আমাদের নারী ফুটবল দল দীর্ঘদিন ধরে, নারীরা, কিশোরীরা যে ফুটবলে যে সাফল্য বয়ে আনছে, আমাদের মূল ফুটবল যেটি সেটি পারছে না। আমাদের দলটি যে, আমাদের নারী ফুটবলের যে ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, এরা যে অত্যন্ত ভালো ফুটবল খেলছে। আপনি যা জানি যে ভারত অত্যন্ত শক্তিশালী ফুটবল দল, ভারতেরও পুরুষ ফুটবল দলের চেয়ে নারী ফুটবল দল শক্তিশালী। সেই দলের বিরুদ্ধে আমাদের নারীরা যে যোগ্যতার সঙ্গে খেলে 3-1 গোলে, যদিও পরাজিত হয়েছে, তারপরেও আমি এই নারী দলকে অভিনন্দন জানাই, ফুটবল দলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই যে তারা ভালো ফলাফল করেছে। আমরা তাদেরকে নিয়ে যে আনন্দে থাকি, তাদেরকে যে উৎসাহ দেই, তাদেরকে যে পৃষ্ঠপোষকতা, এই চ্যাম্পিয়ন হতে পারেনি বলে আমাদের যেন মন খারাপ না হয়, তাদের পৃষ্ঠপোষকতা বা তাদের উৎসাহের জায়গা যেন আমাদের কোনো ঘাটতি বা অভাব না হয়, আমরা যেন সবসময় তাদের সঙ্গে থাকি। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।